গ্রামের নাম ছিল শ্যামলী। সবুজ ধান ক্ষেত, পুকুরের টলটলে জল, আর সকাল সন্ধ্যায় পাখির কলকাকলিতে ভরা এক শান্ত গ্রাম। সেই গ্রামের এক কোণে ছোট্ট একটা মাটির ঘরে থাকত হরিপদ আর তার স্ত্রী মালতী, আর তাদের একমাত্র মেয়ে টুসি। হরিপদ ছিল মাটির পুতুল কারিগর। তার হাতের জাদু ছিল, সাধারণ মাটি তার হাতে পড়লে প্রাণ পেয়ে যেত। গ্রামের মানুষ বলতো হরিপদর পুতুল নাকি কথা বলে। আর মালতী ছিল গ্রামের সবচেয়ে সুন্দর আলপনা শিল্পী। পুজোর সময় সবাই তাকেই ডাকত। তার আঁকা আলপনায় যেন ফুল ফুটত, লতা পাতা নাচত। ছোট্ট টুসি ছিল তাদের চোখের মণি। বড় বড় চোখ, গালে সব সময় হাসি, আর অদ্ভুত সব প্রশ্ন করার অভ্যাস। এক সন্ধ্যায় মালতী উঠোনে আলপনা আঁকছিল। টুসি পাশে বসে দেখছিল। মা, তুমি এত সুন্দর করে আঁকো কি করে? আমাকে শেখাবে? অবশ্যই শেখাবো সোনা। তবে আগে বলো তো, আলপনা কি দিয়ে আঁকতে হয়? কেন, রং দিয়ে? না রে পাগলি, আলপনা আঁকতে হয় মন দিয়ে। রং তো শুধু হাতিয়ার। আসল জিনিসটা হলো ভালোবাসা। যাকে ভালোবাসো তার জন্য আঁকো, দেখবি সবচেয়ে সুন্দর হবে। তাহলে তাহলে তুমি কার জন্য আঁকো মা? তোর জন্য, তোর বাবার জন্য, এই ঘরটার জন্য। তোরা আছিস বলেই আমার হাতে রং আসে। এই যে শুনছো, তোমার মেয়ে কিন্তু তোমার চেয়েও ভালো আঁকবে একদিন। তাই হোক, মায়ের চেয়ে মেয়ে বড় হবে, এর চেয়ে সুখের আর কি আছে। টুসি, নে মা, আজ তুইও একটা আলপনা এঁকে দেখা। ঠিক আছে মা, আমিও আঁকছি। সেই রাতে মালতী টুসিকে প্রথম আলপনা ধরতে শেখালো। ছোট্ট আঙুলে টুসি আঁকলো একটা বাঁকা ফুল। মা, ফুলটা বাঁকা হয়ে গেল। বাঁকা হলে কি হয়েছে? এটা তোর প্রথম ফুল। এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। হ্যাঁ রে টুসি, তোর মা একদম ঠিক বলেছে। আয়, এবার তুই আমার কাছে আয় দেখি, বাবাকে একটু সাহায্য কর। এখনই আসছি বাবা। এমনই ছিল তাদের সুখের সংসার। টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। ছোট্ট ঘরটায় সবসময় হাসির ঝিলিক লেগেই থাকত। সেই বছর বর্ষায় খুব বৃষ্টি হলো। গ্রামে জল জমে গেল। সাথে এলো জ্বর, সর্দি সহ নানা অসুখ। মালতীও একদিন জ্বরে পড়ল। প্রথমে সাধারণ জ্বর মনে হয়েছিল। এরপর দিন যেতে থাকলো, মালতীর জ্বর বাড়তে লাগলো। মালতীর এমন অবস্থার কারণে যেন তাদের সংসারে সুখ কমতে শুরু করলো। মা, তোমাকে এমন অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখতে মন চাইছে না। তুমি কখন সুস্থ হবে মা? এই তো মা, আর দু একদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠব। তুই চিন্তা করিস না। তবু ডাক্তার দেখাই, শরীরটা তোমার আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। ডাক্তারের পেছনে টাকা খরচ করো না। টুসির স্কুলের বেতন দিতে হবে। তাই বলে তুমি অসুস্থ হয়ে পড়ে থাকবে? আমার কিছুই হবে না, আমি এমনিতেই সুস্থ হয়ে উঠব। দিন গড়াতে থাকলো, কিন্তু মালতীর জ্বর কমল না, বরং বাড়তে লাগলো। 3 দিন পর মালতীর শরীর পুড়ে যাচ্ছিল জ্বরে। হরিপদ শহরের ডাক্তার নিয়ে এসে দেখালো। ডাক্তার মালতীকে দেখে মাথা নেড়ে বললেন, অনেক দেরি হয়ে গেছে হরিপদ বাবু। টাইফয়েড আর নিউমোনিয়া, শরীরে রক্তও কম। হাসপাতালে নিলেও কোনো লাভ হবে না। আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াতে থাকুন, দেখুন কি হয়। ডাক্তার বাবু, যা করতে হয় করুন, আমার সর্বস্ব দিয়ে দেব, কিন্তু কিন্তু আপনি আমার বউটাকে বাঁচান। বাঁচা বড়া সব ওপরওয়ালার হাতে। আমি ওষুধ লিখে দিচ্ছি, তাড়াতাড়ি এনে খাওয়ানোর ব্যবস্থা করুন। এবার তাহলে আমি চললাম। এরপর আরো কয়েকদিন কেটে গেল।
হরিপদ তার জমানো টাকা ছাড়াও বাড়ির কাঁসার থালা বাসন বিক্রি করে মালতীর চিকিৎসা করাতে লাগলো। কিন্তু মালতী যেন শেষ সময় পৌঁছে গেছে। ছোট্ট টুসি মায়ের পাশে বসে মায়ের হাত ধরেই বলছে, মা, তুমি তাড়াতাড়ি সেরে উঠো, আমি তোমার সাথে আলপনা আঁকবো। আঁকবো সোনা, তুই আমার ভালো মেয়ে হয়ে থাকবি তো? হব মা, তুমি আমাকে আরো আলপনা শেখাবি। শেখাবো মা, অনেক কিছু শেখাবো। সেই রাতে মালতী হরিপদকে কাছে ডাকল। টুসি তখন মায়ের পাশে ঘুমিয়ে পড়েছে। শোনো, আমার মনে হচ্ছে এসব কি বলছো তুমি? ডাক্তার বলেছে তুমি সেরে উঠবে। ডাক্তার যাই বলুক, আমার নিজের শরীর আমি ভালো বুঝি। শোনো, আমার কথা মন দিয়ে শোনো। বলো। টুসিকে দেখো, ও খুব ভালো মেয়ে, ওর মধ্যে অনেক প্রতিভা আছে, ওকে কখনো দমিয়ে দিও না। আর ও যদি কখনো আলপনা আঁকতে চায়, আমার রংগুলো ওকে দিও। তুমি নিজেই দেবে? এসব কথা বলো না। আর একটা কথা, তুমি ভেঙে পড়ো না। তুমি ছাড়া টুসির আর কেউ নেই। তুমি ভেঙে পড়লে ও একা হয়ে যাবে। আমি ভাঙবো না, তোমার কসম। আমার সোনামণি, মাফ কর মা, তোকে রেখে। আহ আহ না, তুই আমাদের ছেড়ে চলে যেতে পারো না। না। রাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগে মালতী চলে গেল টুসির জীবন থেকে। মালতী শেষ নিঃশ্বাস ফেলার আগে শুধু একবার হেসেছিল টুসির দিকে তাকিয়ে। মায়ের শ্মশান যাত্রার সময় টুসি কাঁদেনি, সবাই অবাক হয়েছিল। কমলা মাসি তো অবাক হয়ে হরিপদকে জিজ্ঞেস অবধি করেছিল। হরিপদ বলেছিল ওর মা ওকে শক্ত থাকতে বলেছে, তাই ও শক্ত হয়ে আছে। বাড়ি ফিরে টুসি মায়ের ঘরে আসলো, মায়ের শাড়িগুলো ছুঁয়ে দেখল। মায়ের আলপনার রং আর তুলি যত্ন করে তুলে রাখলো। তারপর মায়ের বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। হরিপদ দেখল টুসি বালিশে মুখ গুজে মায়ের জন্য অঝরে কান্না করছে আর বলছে, মা, মা যেও না, মা আমাকে রেখে যেও না মা। টুসির কান্না দেখে হরিপদর বুক ভেঙে গেল। সে মেয়ের পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। তোর মা আছে টুসি, তোর মা আকাশে আছে, আকাশে তারা হয়ে আছে। পরদিন সকালে টুসি উঠে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, মা সত্যি আকাশে তারা হয়ে গেছে? হ্যাঁ মা, যারা খুব ভালো মানুষ তারা মরে গেলে তারা হয়ে যায়। তোর মা তো অনেক ভালো ছিল, তাই সে মরে গিয়ে আকাশে তারা হয়ে গেছে। তাহলে রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল যে তারাটা, সেটা কি মা? হ্যাঁ মা, সেটাই তোর মা। ঠিক আছে বাবা, আজ থেকে মায়ের কথা মনে পড়লে আকাশের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলবো। সেদিন থেকে টুসি প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলতো। কোনোদিন বলতো, মা, আজ স্কুলে 100-তে 100 পেয়েছি, তুমি খুশি তো? আবার কোনোদিন বলতো, মা, আজ বাবা খুব কম খেয়েছে, তুমি বাবাকে দেখো। আবার কোনোদিন বলতো, মা, তোমাকে খুব মিস করি। কিন্তু আমি কাঁদবো না, তাই আমি শক্ত হয়ে আছি। দেখো, আমি কাঁদছি না। মা চলে যাওয়ার পর সংসারে অভাব ঢুকে পড়ল। মালতীর চিকিৎসায় সব টাকা শেষ। হরিপদর পুতুলও আর আগের মতো বিক্রি হয় না, যার ফলে হরিপদ খাবার জোগাড় করতে পারে না। রাতে ভাতের থালা সামনে নিয়ে বসেছে,
হাঁড়িতে ভাত খুবই কম। হরিপদ থালাটা টুসির দিকে এগিয়ে দিল। তুই খেয়ে নে মা, আমার আজ শরীরটা ভালো নেই, খিদেও নেই। বাবা, সামান্য ভাত বলে তুমি খাবে না? তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। পাগলি মেয়ে, বড়দের কথা শুনতে হয়। খা, খেয়ে নে। না বাবা, মা বলতো সুখ দুঃখ সব ভাগ করে নিতে হয়, ভাতটাও ভাগ করে খাবো বাবা। রাতে শোয়ার সময় টুসি জানালা দিয়ে আকাশের দিকে তাকালো আর মনে মনে বলল, মা, বাবা না খেয়ে থাকি, আমাকে বলেন না। তুমি বাবাকে দেখো মা। টুসি গ্রামের প্রাথমিক স্কুলে পড়তো। পড়াশোনায় সে খুব ভালো ছিল, কিন্তু 3 মাসের বেতন বাকি পড়ে গেছে। একদিন ক্লাসে ঢোকার সময় প্রধান শিক্ষক শঙ্কর বাবু তাকে দরজায় আটকালেন। টুসি দাঁড়াও, তোমার 3 মাসের বেতন বাকি। আজ থেকে বেতন না দেওয়া পর্যন্ত ক্লাসে ঢুকতে পারবে না। স্যার, বাবা বলেছে এই মাসে দিয়ে দিবে, একটু সময় দিন স্যার। তোমার বাবা প্রতি মাসেই একই কথা বলে, স্কুলও তো চালাতে হয় নাকি? যাও যাও, বেতন নিয়ে তারপর এসো। টুসি দরজার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। পেছন থেকে ক্লাসের কয়েকটা ছেলে মেয়ে হাসতে লাগলো। তাদের মধ্যে জমিদারের নাতনি পিঙ্কি সবচেয়ে জোরে বলল, জামাটা দেখেছিস? কত জায়গায় সেলাই, ছেঁড়া জামা পরে স্কুলে আসি। বাপে পুতুল বিক্রি করে তো পেট চলে না, স্কুলের বেতন কোথা থেকে দেবে? হ্যাঁ, শুনেছিস, ওর মা নেই, মা ছাড়া মেয়ে কেউ দেখার নেই। তাই তো, মানে বলে তো চুলগুলো এমন এলোমেলো, কেউ আছড়ে দেওয়ারও নেই। টুসি কিছু বলল না, ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে হাত দিয়ে তাড়াতাড়ি মুছে ফেলল। এরপর সে শক্ত হয়ে সেখান থেকে চলে গেল। টুসি স্কুল থেকে ফিরে এলো। বাড়িতে এসে বাবাকে কিছু বলল না, চুপচাপ ঘরে চলে গেল। বারান্দায় বসে থাকা হরিপদ কিছু একটা আন্দাজ করল। রাতের বেলা হরিপদ দেখল টুসির শোবার বালিশ ভিজে আছে। টুসি, বালিশ ভিজে আছে, তার মানে তুই কাঁদছিলি? কি হয়েছে মা? স্কুলে কেউ কিছু বলেছে? না বাবা, কিচ্ছু হয়নি, চোখে পোকা পড়েছিল বলে চোখ থেকে জল পড়ছি। আমার কাছে লুকাবি? বল বল মা, কি হয়েছে? বাবা, ওরা বলে আমার জামা ছেঁড়া, ওরা বলে আমার মা নেই, ওরা বলে মা নেই বলে আমার চুল এলোমেলো। বাবা, মা কেন চলে গেল? মা থাকলে কি ওরা এসব বলতো? মা আছে রে মা, মা আকাশে আছে, মা তোকে দেখছে। আর শোন, গরিব সে যার মনে ভালোবাসা নেই। আমাদের মনে তো তোর মায়ের ভালোবাসা আছে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু বাবা, ওরা হাসে। হাসুক, একদিন দেখবি তুই এত বড় হবি যে ওরাই তোর কাছে আসবে। তোর মা বলতো না, অন্ধকার যত গভীর আলো তত কাছে? মা বলতো? হ্যাঁ মা, তোর মা অনেক কথা বলতো। তোর মধ্যে তোর মা বেঁচে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর কারোর কথায় কোনো কান দেব না। এই তো আমার লক্ষ্মী মেয়ে। নে নে, এবার ঘুমিয়ে পড় মা। হরিপদর পুতুল বিক্রি হচ্ছে না দেখে হরিপদ ঠিক করল সে অন্য কাজ করবে। পাশের গ্রামে জগন্নাথ মণ্ডলের ইটভাটায় মজুর দরকার। বাবা, তুমি ইটের ভাটায় কাজ করবি? এমনিতেই না খেয়ে খেয়ে তোমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। এমন দুর্বল শরীর নিয়ে কি করে কাজ করবি? চিন্তা করিস না মা, তোর জন্য সব পারবো। তোকে আর কতদিন এভাবে না খাইয়ে রাখবো? তাছাড়া তোর স্কুলের বেতন দিতে পারছি না বলে তুই স্কুলেও যেতে পারছিস না। আমি বাবা হয়ে কি করে এইসব সইব বল? তুই চিন্তা করিস না, আমি তোর জন্য সব পারবো। তুই বাড়িতেই থাকিস, আমি চললাম। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচণ্ড রোদে ইট বইল হরিপদ। শরীরে আগে থেকেই জোর নেই, ঠিক মতো খায়নি কতদিন। বিকেলে মাথা ইটের বোঝা নিয়ে যেতে যেতে
হরিপদ হোঁচট খেয়ে পড়ে গেল। ইটের চাপায় তার ডান হাতের কবজি মচকে গেল। কি রে হরি, পড়ে গেলি? কাজ করতে পারবি না তো এসেছিস কেন? মন্ডল মশাই, সারাদিন তো কাজ করেছি, এখন হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়েছি। মনে হচ্ছে এই হাতটা মচকে গেছে। আজকের মজুরিটা দিন, আমি চলে যাই। কিসের মজুরি? সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তবে মজুরি। তুই তো আধাতেই পড়ে গেলি। যা যা, সরে পড়। ইস, এসব কি বলছেন মন্ডল মশাই? আমি তো সারাদিন কাজ করেছি, আমার কাজের যতটুকু মজুরি হয় ততটুকু মজুরি দিয়ে দিন। শোন হরিপদ, আমার এখানে যারা কাজ করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তবেই মজুরি পায়। তা না হলে আমি কাউকে 1 পয়সাও মজুরি দিই না। কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা। মন্ডল মশাই, এমন বলবেন না। বাড়িতে যে মেয়েটা না খেয়ে আছে, আপনি টাকা দিলে তবেই কয়টা চাল নিয়ে যাব, তারপর মেয়েটার মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারবো। তোর মেয়েকে খাইয়ে রাখবি নাকি না খাইয়ে রাখবি সেটা তুই ভালো জানিস। যা এখান থেকে, হয়তো ভালো হবে না বলে দিচ্ছি। হরিপদ মচকানো হাত ধরে গ্রামের পথ দিয়ে ফিরছিল। চোখে অন্ধকার, পেটে খিদে, হাতে অসহ্য যন্ত্রণা। মনে হচ্ছিল পৃথিবীতে তার আর কোনো জায়গা নেই। হঠাৎ মালতীর কথা মনে পড়ল। তখন হরিপদ আকাশের দিকে তাকালো। হরিপদর মনে হলো আকাশ থেকে মালতী বলছে, তুমি ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে টুসির কি হবে? তুমি ছাড়া টুসির আর কেউ নেই। না না, আমি ভাঙবো না। তোমার কসম দিয়েছিলাম, আমি তোমার মেয়েকে দেখে রাখবো, দেখে রাখবো আমি তোমার মেয়েকে। হরি, কি হয়েছে রে তোর? হাতটা ওইভাবে ধরেছিস কেন? কিছু না মাসি, পড়ে গেছিলাম তাই একটু মুচকে গেছে। তুই নিজের শরীরটার দিকে দেখ, হাড্ডি চামড়া হয়ে গেছিস। মালতী চলে গেছে বলে কি নিজেকে শেষ করে দিবি? মেয়েটার কথা একটু ভাব। মাসি, মেয়েটার কথাই তো সব সময় ভাবি, কিন্তু কোনো পথ খুঁজে পাই না। তোর মেয়েটাকে দেখে অনেক মায়া হয়, কিন্তু কি করব বল, আমাদেরও তো একই অবস্থা। তুই একটু দাঁড়া, আমি আসছি। এই নে, এই কয়টা চাল আর আলুটা সিদ্ধ করে আজকের মতন রান্না কর গিয়ে। কাল ভগবান দেখবে। মালতী এত ভালো মানুষ ছিল, ভগবান তোদের ফেলে রাখবে না। মাসি বড্ড উপকার করলেন, তা না হলে মেয়েটাকে সারা রাত না খাইয়ে রাখতে হতো। ঠিক আছে, এবার বাড়ি গিয়ে হাতটা সারানোর ব্যবস্থা কর। হরিপদ বাড়ি ফিরল। ডান হাত মচকে গেছে। সেই হাত দিয়েই সে পুতুল গড়ত। এখন পুতুলও গড়তে পারবে না, মজুরিও করতে পারবে না। টুসি বাবার হাত দেখে ছুটে এলো। বাবা, তোমার হাতে কি হয়েছে? হাতটা এত ফুলে গেছে কেন? কিছু না মা, এই সামান্য একটু লেগেছে। আমি তোমাকে আগেই বারণ করেছিলাম। আমি জানতাম তোমার শরীর ভালো না, তুমি ইটের ভাটায় কাজ করতে পারবে না। দেখো না কি হয়ে গেল বাবা। ও কিছু না মা, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এমনি এমনি কি সব ঠিক হয়ে যাবে? যাও, তুমি ঘরে যাও, আমি এখনই আসছি। কোথায় যাবি? যাই, পুকুর থেকে একটু কাদা নিয়ে আসি। তোমার হাতে লাগিয়ে দিলে হাতটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, যা। টুসি, আমি তো তোকে কিছুই দিতে পারলাম না রে মা। তোর মা চলে গেল, আমি একটা মেয়েকে দুমুঠো ভাত দিতে পারি না। আমি কিসের বাবা রে, কিসের বাবা আমি? এসব কথা বলো না বাবা। মা বলতো বাবার মতো ভালো মানুষ পৃথিবীতে নেই।
তুমি আমার সবচেয়ে ভালো বাবা। পেট ভরে খেতে পাই না তো তাতে কি হয়েছে, তোমার সাথে আছি এটাই আমার কাছে সবচেয়ে বড়। সত্যি টুসি, তোর মায়ের মতো জ্ঞানী হয়েছিস তুই। সামনে গ্রামের বড় মেলা, এটাই আমাদের শেষ ভরসা। এর আগে আমাকে সুস্থ হতেই হবে, তারপর বেশি করে পুতুল গড়তে হবে। এবার মেলায় যদি পুতুল বিক্রি করতে না পারি, তাহলে আমাদের আর কোনো রাস্তা থাকবে না রে মা। বিক্রি হবে বাবা, তোমার হাতের কাজ কত সুন্দর। মা বলতো তোমার হাতে জাদু আছে, দেখো তোমার বানানো পুতুল সব বিক্রি হয়ে যাবে। এর মধ্যে কয়েকদিন কেটে গেল। হরিপদ কিছুটা সুস্থ হতেই কমলা মাসির কাছ থেকে কিছু পয়সা ধার নিয়ে মাটি আর রং কিনে পুতুল তৈরির কাজ শুরু করলো। ভাঙা হাত নিয়ে ধীরে ধীরে হরিপদ অনেকগুলো পুতুল তৈরি করলো। কিন্তু মেলার ঠিক 2 দিন আগে হরিপদ হঠাৎ ভীষণ জ্বরে পড়ে গেল। এদিকে হরিপদর বানানো সব পুতুলের রং করার কাজ বাকি পড়ে রইল। হরিপদ বিছানায় পড়ে জ্বরের ঘোরে বিড়বিড় করে বলছিল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মালতী, তুমি কেন চলে গেলে? তোমাকে ছাড়া যে আমি পারছি না। তুমি চিন্তা করো না বাবা, আমি আছি তো। মানে কিন্তু আমি আছি, তুমি শুধু সুস্থ হও বাবা। হঠাৎ টুসির চোখ পড়ল মায়ের রেখে যাওয়া রংগুলোর ওপর। মা বলতো রং হলো মনের ভাষা, যাকে ভালোবাসো তার জন্য আঁকো, সবচেয়ে সুন্দর হবে। আমি তো বাবাকে ভালোবাসি, আমি কি পারবো মায়ের মতো রং করতে? আমার সোনামণি টুসি, একদিন তুই এই রংগুলো খুলবি। মনে রাখিস, রঙে প্রাণ দিতে হলে হাত দিয়ে না, মন দিয়ে আঁকতে হয়, ভালোবাসা দিয়ে আঁকতে হয়। তুই পারবি মা, তুই পারবি, কারণ তোর মধ্যে আমি আছি। টুসির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে চিরকুটটা বুকে চেপে ধরল। মা, আমি পারবো, তোমার জন্য পারবো। সেই রাতে টুসি ঘুমালো না। মায়ের তুলি আর রং নিয়ে বসে পড়ল। ছোট্ট হাতে সে পুতুলগুলোর গায়ে নকশা আঁকতে শুরু করল। প্রথমে হাত কাঁপছিল, প্রথমে পুতুলের নকশাটা একটু বাঁকা হয়ে গেল। টুসির মনে পড়ল সেই সন্ধ্যার কথা, যেদিন সে প্রথম আলপনা আঁকতে শিখেছিল। বাঁকা হলে কি হয়েছে, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল, আমাকে আঁকতেই হবে। তারপর সে আর ভয় পেল না। একটার পর একটা পুতুলে নকশা আঁকতে লাগলো। তার নকশায় ছিল মায়ের শাড়ির পাড়ের ডিজাইন, গ্রামের লতাপাতা, পুকুরের পদ্মফুল আর তার নিজের কল্পনা। মাঝে মাঝে বাবার কপালে জলপট্টি বদলে দিচ্ছিল, আবার ফিরে এসে রং করছিল। রাত গভীর হচ্ছিল, কিন্তু টুসি থামল না। ভোরের আলো ফোটার আগে টুসি সব পুতুল রং করে ফেলল। ক্লান্ত শরীরে সে বাবার পাশে শুয়ে পড়ল। পরদিন সকালে হরিপদর জ্বর একটু কমলে হরিপদ কোনো মতে উঠে বসে। ঘরের মেঝেতে সাজানো পুতুলগুলো দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। পুতুলগুলো যেন আগের পুতুল নয়, প্রতিটার গায়ে এমন অদ্ভুত সুন্দর নকশা, যেন পুতুলগুলো জীবন্ত হয়ে উঠেছে। এ কি, এই পুতুলগুলো কে রং করলো? এত সুন্দর, এমন কাজ তো আমি নিজেও কোনোদিন করতে পারিনি। আমি করেছি বাবা, মায়ের রং দিয়ে করেছি। মা যেরকম আলপনা শেখাতো একদম সেই রকম করে এঁকেছি। তুই তুই এগুলো করেছিস? হ্যাঁ বাবা, আমি করেছি। মা রঙের বাক্সে একটা চিঠি লিখে গিয়েছিল। মা লিখেছিল, তোর মধ্যে আমি আছি। আমি মায়ের কথা মনে রেখে এঁকেছি বাবা। হরিপদ মেয়ের দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। তারপর পুতুলগুলোর দিকে তাকালো। এই নকশা তো, এটা তো মালতীর হাতের নকশা। এই রকম লতাপাতা, একই রকম ফুল, কিন্তু সাথে নতুন কিছু,
যেটা টুসির নিজের। অতি আনন্দে হরিপদ ভেঙে পড়ল, কান্নায় তার বুক ফেটে যাচ্ছিল। তুই সারা রাত ঘুমাসনি ছোট্ট মেয়ে? তুই তুই এত কষ্ট করলি আমার জন্য? বাবা, তুমি তো আমার জন্য রোজ কষ্ট করো, একদিন আমি করলে কি এমন হবে? তোর মা ঠিকই বলেছিল, তুই তোর মায়ের চেয়েও বড় হবি। আজ সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। না বাবা, মায়ের চেয়ে বড় আমি কোনো দিন হতে পারবো না। আমি শুধু মায়ের শেখানোটাই মনে রেখেছি। আমার সোনা মেয়ে, চল চল পুতুলগুলো সাজিয়ে রাখি, সবার আগে মেলায় যেতে হবে। মেলায় টুসি আর হরিপদ পসরা সাজিয়ে বসল। রং বেরঙের পুতুলগুলো সুন্দর করে সাজানো। প্রথমে কেউ মাটির পুতুলের দিকে তাকাচ্ছিল না, সবাই প্লাস্টিকের গাড়ি আর বন্দুক কিনছিল। হরিপদর মুখটা আবার ম্লান হয়ে গেল। দেখলি টুসি, কেউ আর মাটির পুতুল চায় না। এই যুগে আমাদের মতো লোকের কোনো জায়গা নেই। বাবা, বাবা ধৈর্য ধরো। মা বলতো, অন্ধকার যত গভীর, আলো ততটা কাছে। হঠাৎ শহর থেকে আসা এক ভদ্রলোক তাদের দোকানের সামনে থমকে দাঁড়ালেন। তিনি একজন বড় হস্তশিল্পের ব্যবসায়ী, নাম সুব্রত বসু। তার স্ত্রী একটা পুতুল হাতে নিয়ে দেখছিলেন। এই দেখো কি সুন্দর কাজ, এরকম তো কোথাও দেখিনি। সুব্রত বাবু পুতুলগুলো হাতে নিয়ে অবাক হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন। বাহ, এত নিপুণ কাজ! এই নকশাগুলো তো অসাধারণ। প্রতিটা পুতুলে আলাদা আলাদা ডিজাইন। কে করেছে এগুলো? আগে আমার মা মরা মেয়েটা করেছে। তুমি তুমি এত ছোট আর এত সুন্দর কাজ করো? কে শিখিয়েছে তোমাকে? আমার মা, মা আলপনা আঁকতো, আমাকেও শিখিয়েছিল। মা আর নেই, কিন্তু মায়ের শেখানো রং আমার হাতে আছে। টুসির মুখে এমন কথা শুনে সুব্রত বাবুর চোখ একটু ভিজে গেল। তোমার মা কবে? এই তো 1 বছর হলো বাবু। ওর মা ছিল আমাদের সব, ওর মা নেই, এখন আমাদের সব শেষ। তোমার মেয়ে অসাধারণ। তোমার স্ত্রী হয়তো নাই, কিন্তু তার শিল্প বেঁচে আছে এই মেয়ের হাতে। আমি তোমার সব পুতুল কিনতে চাই। শুধু তাই নয়, আমার শহরে বড় শোরুম আছে, সেখানে হাতের কাছে জিনিসের খুব চাহিদা। আমার প্রতি মাসে তোমাদের এমন 1000 পুতুল চাই। 1000? কিন্তু আমি তো একা। একা কেন? গ্রামের আরো কারিগরদের সাথে নাও, আমি তোমাদের অগ্রিম টাকা দিচ্ছি। সুব্রত বাবু পকেট থেকে অগ্রিম হিসেবে মোটা অঙ্কের টাকা হরিপদর হাতে দিলেন। টাকা নিতে হরিপদর হাত কাঁপছিল। আর হ্যাঁ, তোমার মেয়ের পড়াশোনার সব খরচ আমি দেব। এই প্রতিভা নষ্ট হতে দেওয়া যাবে না। তোমার স্ত্রী যে শিল্প রেখে গেছেন, সেটা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এবার আমরা চললাম। হরিপদ আর কথা বলতে পারল না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শুনছো মালতী, তোমার মেয়ে আমাদের বাঁচিয়ে দিল। দেখলি বাবা, মা বলে গেছে না, অন্ধকার যত গভীর, আলো তত কাছে। হ্যাঁ রে মা, তোর মা একদম সত্য কথা বলে গেছে। সেদিন সন্ধ্যায় বাবার মেয়ে অনেক দিন পর পেট ভরে খেল। খাওয়া শেষে হরিপদ টুসির মাথায় হাত রাখল। মারে, তোর মাছ বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আজ আমাদের সংসার বাঁচিয়ে দিলি। বাবা, মা তো আছে, দেখোনি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটা, ওটাই মা। মা আমাদের দেখছি বাবা। হ্যাঁ রে মা, দেখছি। তোর মা নিশ্চয়ই আজ খুব খুশি হবে। বাবা কাঁদছো কেন? এখন তো হাসার সময়। হাসছি রে পাগলি, হাসছি। এটা খুশির কান্না। কিছুদিন পর সুব্রত বাবুর কথা মতো কাজ শুরু হলো। হরিপদ গ্রামের আরো 5 জন কারিগরকে সঙ্গে নিল। তাদের ছোট্ট কুঁড়ে ঘর হয়ে গেল একটা ছোটখাটো কারখানা। আর সব পুতুলের গায়ে নকশা আঁকত টুসি। এরপর ধীরে ধীরে হরিপদর দুঃখ দূর হয়ে যায়। হরিপদ টুসিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বৃষ্টির পর যেমন রংধনু ওঠে, তেমনি হরিপদ আর টুসির জীবনেও অবশেষে রংধনু উঠল। 7 রঙের সেই রংধনুতে মালতীর স্মৃতি মিশেছিল।
তার শেখানো রং মিশেছিল, আর মিশেছিল অপার ভালোবাসা।